কমলা দেবী দুই ছেলে অমল বিকাশকে নিয়ে প্রতাপপুরে বসবাস করতেন। দুই ছেলেকে পড়াশোনা করে বড় করিয়ে বিদেশে চাকরির জন্য পাঠান। ছোট মেয়ে শিখার তখন মাত্র 5 বছর বয়স। তার কিছুদিন পরই স্বামী বিধানবাবু হঠাৎ স্ট্রোকে মারা যান। তারপর থেকেই কমলা দেবী একাই 5 বছরের মেয়েকে নিয়ে সংসার করে, আর ছেলেরা বিদেশে চাকরির জন্য থাকে। একবার আসে ছুটিতে, তখন মায়ের কাছে থাকে। এভাবেই দিন কাটতে কাটতে 5টা বছর কেটে যায়। তারপর কমলা দেবী অসুস্থ হয়ে পড়ে। হঠাৎ একদিন ধীরে ধীরে অসুস্থতা বেড়েই চলে। সেই ছোট্ট শিখা এখন 10 বছরের মেয়ে হয়ে গিয়েছে। মায়ের অসুস্থতার জন্য স্কুলেও যেতে পারে না, বাড়িতেই মায়ের কাছে সবসময় বসে থাকে। মাই তার কাছে সব থেকে বেশি প্রিয়। তারপর একদিন, মা তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি এরকম ছটফট করছো কেন? ডাক্তারকে ডেকে নিয়ে আসি না মা? তুই অত ছটফট করিস না রে মা আমার জন্য। আমার কাছে একটু বস। আমার মনে হয় সময় শেষ হয়ে এসেছে, আর ডাক্তার ডেকে কোনোই দরকার নেই। মা তুমি এরকম কথা বলো না, আমার খুব ভয় করছে। তুমি কেন এরকম বলছো মা? ডাক্তার দেখলেই ঠিক হয়ে যাবে, সামান্য তো একটু কাশি হচ্ছে। যাস না মা, একটু আমার কাছে থাক, আমার কথা শোন। যাস না শিখা, আমাকে ছেড়ে যাস না মা। শিখা বাচ্চা মেয়ে, অত শত বোঝে না, ছুটে ডাক্তারকে ডাকতে চলে যায়। সেভাবে হয়তো মা ডাক্তার দেখালেই ভালো হয়ে যাবে। সামান্য হয়তো মায়ের কাশি হয়েছে, তাই ডাক্তারকে ডাকতে ছুটতে চলে যায়। কিন্তু কমলা দেবীর যে মরণ রোগ হয়ে গেছে আদেও শিখা জানে না। কমলা দেবীর হাজার নিষেধ করার পরও শিখা শোনে না। কমলা দেবী নিজে নিজে বুঝতে পেরে যায় যে সে আর বেশিক্ষণ বাঁচবে না, তাই শিখাকে নিজের কাছেই রাখতে চেয়েছিল। কিছুক্ষণ পরেই শিখা ডাক্তারকে নিয়ে এসে দেখে মা চুপচাপ চোখ বন্ধ করেই শুয়ে আছে। ডক্টর এসে বুঝে যায় কমলা দেবী আর নেই। ওহো সরি, কিছু করার নেই, সব শেষ হয়ে গেছে। শিখা, আর সময় নেই। কি হলো ডাক্তারবাবু, আপনি এরকম করে বলছেন কেন? কি হয়েছে মায়ের? আমার মা ভালো হয়ে যাবে তো? না শিখা, আমি আসার আগেই তোমার মা মারা গেছে। তোমার মা আর বেঁচে নেই। এখন থেকে উনি আকাশের তারা হয়েই থাকবে। তুমি আর তোমার মাকে কাছে পাবে না। তোমার মা অনেক দূরে চলে গেছে। ডাক্তারের কথা শিখা তখন বুঝে যায় মায়ের জন্য তার প্রচুর কষ্ট হয়। সেজন্য মাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। মা, ও মা, ওঠো না, একবার ওঠো না মা। আমি যে তোমার জন্য কেঁদে অস্থির হয়ে গেছি, তুমি দেখতে পাচ্ছ না? আমি আগে কি করে থাকবো মা? আমাকে দেখবে কে? কে আমাকে যত্ন করে স্কুলে পাঠাবে মা? ও মা, মা গো, একবার ওঠো না মা। আমি কি করে একা একা থাকবো মা? এই বলে শিখা কাঁদতে থাকে। ডক্টর শিখার কান্না দেখে শিখাকে সান্ত্বনা দেয় আর বলে, শিখা, তুমি কি একাই থাকো তোমার মাকে নিয়ে? তোমার আর কেউ নেই? এইসব বাড়ির লোক কোথায়? কাউকেই তো দেখতে পাচ্ছি না। ডাক্তারবাবু, আমার দুটো দাদা আছে আর দুটো বৌদিও আছে, কিন্তু দাদা বৌদিরা বিদেশে থাকে। বৌদিরাও বিদেশি, ইংরেজ। দাদারা বিদেশে চাকরি করে, তাই সেখানেই থাকে। আমি আর আমার মা এখানে একা থাকতাম। শিখার কথা শুনে শিখার থেকে নাম্বার নিয়ে ডাক্তার শিখার দাদাদেরকে ফোন করে। ডাক্তারের ফোন যেতেই সঙ্গে সঙ্গে ফ্লাইটে করে দুই দাদা অমল ও বিকাশ ও দুই বৌদি অ্যানি ও অ্যাঞ্জেল ছুটে আসে। তারপর দেখে মা নিথর হয়ে শুয়ে আছে। তারা এসে শিখাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে এবং দুই বৌদি শিখাকে খুব আদর করে বোঝাতে থাকে। শিখা, তোমার কিছু চিন্তা নেই, তুমি কেঁদো না শিখা। আমরা তো আছি, আমরা সবাই তোমার জন্য আছি। তোমাকে কেউ একা ফেলে আমরা যাব না। আমরা তোমার সঙ্গে এখানে থাকবো আর তোমার দেখাশোনা করব। হ্যাঁ শিখা, তুমি এখন থেকে আমাদের ছোট ননদ নয়, আজ থেকে তুমি আমাদের ছোট মেয়ে। আমরা তোমাকে নিজের সন্তানের মতো করে, এক মায়ের মতো করে আদর যত্ন করে বড় করে তুলবো। তুমি কিচ্ছু চিন্তা করো না বোন। এই বলে তারা শিখাকে জড়িয়ে ধরে আদর করতে থাকে। তাই দেখে অমল ও বিকাশ খুব খুশি হয়। হ্যাঁ বোন, তুই একদম কিছু ভাবিস না, আমরা তো আছি। দাদা বৌদি মিলে তোর সমস্ত যত্ন খেয়াল রাখবো। তুই তো একমাত্র আমার ছোট বোন, তাই না? এরপর দুই বৌদি শিখাকে খুব আদর যত্ন করে নিজের সন্তানের মতো করে মানুষ করে ও শিখাকে তারা আবার নতুন করে স্কুলে অ্যাডমিশন করায়। এভাবেই আস্তে আস্তে শিখার খুব আনন্দে যত্নে দিন যায়। শিখা মায়ের কথা প্রায় ভুলেই গিয়েছিল। তারপর অ্যানি বলে, এ নাও শিখা, তোমার টিফিন ব্যাগে দিয়ে দিলাম। আজ পুরো টিফিন শেষ করে বাড়ি আসবে, না খেলে শরীর খারাপ করবে। এভাবে আধ পেটে খাবে না, কেমন? শিখা এসো, তোমার মাথাটা বেঁধে দিই। স্কুলে দেরি হয়ে যাবে তো, তাড়াতাড়ি এসে চটপট করে মাথাটা বেঁধে দিই, তারপর তোমাকে স্কুলে ছেড়ে দিয়ে আসবো। এভাবেই দুই বৌদি শিখার পড়াশোনার যত্ন করতে থাকে। তার দুই বৌদি চায় শিখা অনেক বড় হোক, অনেক দূর পর্যন্ত পড়াশোনা করুক, বড় হয়ে মানুষের মতো মানুষ হোক।
এরপর ছোট বৌদি শিখাকে স্কুলে ছেড়ে দিয়ে আসে। শিখার বন্ধু বান্ধবরা শিখাকে খুব রাগায়। শিখার গায়ের রং কালো হওয়ায় তার কোনো বন্ধুরাই তাকে সঙ্গে নিত না। সে তার বৌদিদের ইচ্ছাতেই পড়াশোনা করত। কেউ শিখাকে ভালো করে মিশতেই নিত না। সেজন্যই শিখার খুব মন খারাপ লাগতো। কিন্তু তার বৌদিরা তাকে বুঝিয়ে সুঝিয়ে প্রত্যেকদিন স্কুলে পাঠিয়ে দিত। একদিন শিখার বান্ধবী বলে, হ্যাঁ রে শিখা, সবাইকে তো সবার বাবা মারা দিতে চায়, তোকে তোর বৌদিরা কেন দিয়ে যায়? তোর বাবা মা নেই মনে হয়? না, আমার বৌদিরাই আমার সব। আমার দুটো বৌদি আমাকে আমার বাবা মার থেকেও বেশি ভালোবাসে। আমার মা যতটা আমাকে ভালোবেসেছিল তার থেকেও বেশি আমার বৌদিরা আমার যত্ন করে ভালোবাসে। বৌদিরা আমাকে মায়ের কষ্ট বুঝতেই দেয় না। তাহলে তো তুই খুব লাকি বল, তোর বৌদিরা যখন তোকে এত ভালোবাসে তোকে কত যত্ন করে স্কুলে পাঠায়। তোর দাদারাও নিশ্চয়ই তোকে খুব ভালোবাসে। হ্যাঁ, আমার দাদা বৌদিরা যদি না থাকতো তাহলে আমি এই পৃথিবীতে হয়তো বাঁচতেই পারতাম না। এভাবেই শিখা তার জীবনকে অতিবাহিত করে বড় হয়ে ওঠে। এদিকে বৌদিরা শিখাকে নিজের সন্তানের মতো করেই মানুষ করে। তারা নিজেরা সন্তান নেবে না বলে সিদ্ধান্ত নেয়। একদিন অমল, এনি তোমার কি কোনো নিজের সন্তান নেই ভেবেছো? হ্যাঁ, আমরা তাই ভেবেছি। কারণ আমরা যদি সন্তান নেই তাহলে আমাদের শিখার কি হবে? কোনো মা তার নিজের সন্তানের থেকে কাউকে বেশি ভালোবাসতে পারে না, বুঝেছো? তাই আমরা যদি সন্তান নিয়ে থাকি, শিখার আদর যত্ন ভালোবাসা সবটাই কমে যাবে। আমরা চাই না শিখার সঙ্গে সেটা হোক। তোমাদের মতো মেয়েদেরকে বিয়ে করে সত্যিই খুব ধন্য মনে করি। কোনো বৌদিরা কি পৃথিবীতে এরকম ননদের ভালোবাসা বাঁচতে পারে? সত্যি তোমরা খুবই ভালো। কোনো বাঙালি মেয়ে হয়তো এরকম করতেই পারতো না। তোমরা হয়তো বাঙালি নয় বলেই তোমাদের মনে পাপ হিংসা নেই। তারপর এভাবেই শিখা বড় হয়ে যায়। শিখা এখন বিয়ে পাশ করে বাড়িতেই থাকে। আস্তে আস্তে শিখার বিয়ের জন্য দেখাশোনা শুরু হয়। আমাদের শিখা কত বড় হয়ে গেল, এত তাড়াতাড়িও বড় হয়ে গেল আমরা কিছু বুঝতেই পারলাম না। এবার শিখা শ্বশুরবাড়ি চলে যাবে আমাদেরকে ছেড়ে। আমাদের ঘর ফাঁকা হয়ে যাবে। হ্যাঁ, শিখা শ্বশুরবাড়ি চলে গেলে আমাদের ঘরটা পুরো ফাঁকা হয়ে যাবে। আমরা কি করে থাকবো বলো সারা জীবন শিখাকে ছেড়ে? এতদিন আমরা শিখাকে আঁকড়ে ধরে আমাদের দিন কাটালাম। এখন শিখা যদি আমাদেরকে ছেড়ে চলে যায় আমাদের ভীষণ কষ্ট হবে। কিন্তু কিছু করার তো নেই বল, এটাই তো পৃথিবীর নিয়ম। সব মেয়েকেই শ্বশুরবাড়ি যেতে হয়। আমাদের কষ্ট করেও শিখাকে ছেড়ে থাকতে হবে। আর এমন দেখে দেব যেন আমরা শিখার সঙ্গে মন গেলেই দেখা করতে পারি, আর শিখাও যেন আমাদের কাছে মন গেলেই আসতে পারে। দেখতে দেখতে ঠিক তেমনই একটা পাত্র জোগাড় হয়ে যায়। সোসাইটি থেকে একটু দূরে ছেলেটির বাড়ি। ছেলেটির নাম ছিল রাজদীপ। বড় সোনার শোরুম আছে। বাবার একটাই ছেলে। জায়গা জমি ঘর বাড়ি সবই সুন্দর। ভগবানের কৃপায় শিখা খুবই ভাগ্যবতী এমন এক ছেলের সঙ্গে বিয়ে হওয়ার জন্য। কিছুদিনের মধ্যেই শিখা ও রাজদীপের বিয়ে হয়ে যায়। তারপর শিখা শ্বশুরবাড়ি যাওয়ার সময় দুই বৌদিকে জড়িয়ে ধরে অঝোর নয়নে কাঁদতে থাকে। এমন দুই বৌদি পেয়ে আমি কোনোদিন আমার মায়ের কষ্ট বুঝতেই পারলাম না। তোমরা সারাটা জীবন আমার জন্য সময় ব্যয় করে চলে গেলে। নিজেদের সন্তানের কথা ভাবলেও না। আমাকে নিজের সন্তান ভেবে সারাটা জীবন কাটিয়ে দিলে। এখন আমি তোমাদেরকে ছেড়ে চলে যাচ্ছি। তোমাদের কি হবে বৌদি? শিখা, তুমি আমাদের একমাত্র ননদ হলেও আমরা তোমাকে আমাদের সন্তানের মতো করে আঁকড়ে ধরে এতদিন কাটিয়েছি। এখন নিজের সন্তানের মতোই তোমাকে বিদায় করছি। আমাদের আবার কি হবে? তুমি তো আছো। আমরা যখনই ইচ্ছা তোমার কাছে যাব। তুমি যখন ইচ্ছা আমাদের কাছে আসবে। তুমি তো আমাদের সন্তানই। হ্যাঁ শিখা, তুমি তো আমাদের সন্তান। তুমি ওভাবে বলছো কেন? আমরা তো তোমাকে সন্তানের মতো করেই মানুষ করেছি। তোমাকে আমাদের সন্তানের জায়গা দিয়েছি। তোমার জন্য আমাদের খুব কষ্ট হবে। যেমন প্রতিটা মা তার সন্তানকে বিদায় দিয়ে যে কষ্ট পায়, ঠিক আমরাও সেই কষ্ট পাবো। কিন্তু তবুও তোমাকে তো সংসার করতে হবে শিখা। এটাই তো পৃথিবীর নিয়ম। আমার দাদাদের লক্ষ্য রাখবে। তোমরা আমার দুই লক্ষ্মী বৌদি। কোনো বাঙালি বৌদি আমার জন্য হয়তো এরকম করতে পারতো না তোমরা যা করেছো। বৌদি, তোমাদের জন্য আমার খুব গর্ব হয় যে তোমরা আমার বৌদি। এরপর শিখা শ্বশুরবাড়ি চলে যায় আর রাজদীপকে নিয়ে সুখে সংসার করতে থাকে। শিখার গায়ের রং কালো ছিল ঠিকই, কিন্তু সে খুব গুণবতী ছিল। বৌদিরা তাকে সুশিক্ষা দিয়ে বড় করে তুলেছিল। সংসারে সুখে শান্তিতে শিখা এখন জীবন কাটাচ্ছে। শিখা যখনই খুশি বৌদিদের কাছে গিয়ে দেখা করে আসে, আবার বৌদিরাও শিখার কাছে যখন খুশি চলে আসে। এভাবেই শিখা সংসার জীবন পালন করতে থাকে। মোনামি দেবী তার স্বামী বিলাসবাবু এবং তার একমাত্র ছেলে রোহানের সঙ্গে বালুপুর নামক গ্রামে বাস করত। মোনামি দেবী ছোট থেকেই খুবই খাদ্যরসিক ছিল, আর যার কারণে মোনামি দেবীর স্বামী
বিলাসবাবু এবং তার ছেলে রোহান খুবই চিন্তায় ছিল। এমনই একদিন বিলাসবাবু অফিস থেকে বাড়ি এসে রাতের খাবার খাওয়ার সময় শোনে তাদের বাড়ির খাবার শেষ হয়ে গিয়েছে। আর সে বুঝে গিয়েছিল যে এটা মোনামি দেবীরই কাজ। তাই তখন খাবার খেতে না পেয়ে বিলাসবাবু বলে, কি গো রোহানের মা, এভাবে আর কতদিনই বা চলবে? দেখতেই তো পাচ্ছ বাজারের অবস্থা খুব একটা ভালো না। এভাবে তুমি খাওয়া দাওয়া করতে থাকলে আমাদের তো শেষে না খেয়েই মরতে হবে। এই যে তুমি বসে বসে আমার খাবারে নজর লাগিও না তো। এমন বলছো আমি যেন একাই পৃথিবীর সব খাবার খেয়ে নিচ্ছি, আর তোমরা ইট পাথর খেয়ে বেঁচে আছো। যত সব। এই রোহান, তোর বাবাকে কিছু বল না। মা, আমি বা এখানে কি বলবো? বাবা তো একদিক থেকে ঠিকই বলেছে। আর এখন তো তোমার বয়সও বাড়ছে, এখন এরকম উলফাল খেলে তোমার শরীরও তো খারাপ হতে পারে। এবার তো একটু নিয়ম করে খাওয়া দাওয়া করা উচিত। এই তোরা বাপ ছেলে একটু চুপ কর তো। আমাকে অত জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? আর হ্যাঁ, আমার এখন অত বয়স হয়নি যে খাবার হজম করার ক্ষমতাই নেই। এই শুনছিস রোহান, তোর মাকে বুঝিয়ে কোনোই লাভ নেই, শুধু শুধু আমাদের সময় নষ্ট হবে, বুঝেছিস? সেই প্রথম থেকেই তোর মা খাবার ছাড়া আর কিছুই বোঝে না। হ্যাঁ বাবা, তুমি ঠিকই বলেছো, অনেক রাত হয়ে গিয়েছে, চলো আমরা ঘুমাতে যাই। মায়ের খাওয়া শেষ হওয়ার অপেক্ষায় থাক, আমাদের সকাল হয়ে যাবে। এই বলে সেদিন বিলাসবাবু এবং রোহান খাবার শেষে নিজেদের ঘরে ঘুমানোর জন্য চলে যায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। কিন্তু মোনামি দেবীর বেশি খাওয়ার অভ্যাস কোনোভাবেই কমে না। এমনই একদিন এক ঘটক মশাই মোনামি দেবীর বাড়িতে আসেন। এই যে মোনামি দেবী, আপনি আমাকে হরিহর বাবুর হাতে ডেকে পাঠিয়েছিলেন। কয়েকদিন থেকেই আসবো আসবো ভাবছিলাম, ঠিক সময় পাচ্ছিলাম না, তাই আসা হয়নি। হ্যাঁ, এসেছেন, ভালোই করেছেন। আজ আমি আসলে আমার ছেলে রোহানের জন্য একটা ভালো পাত্রীর সন্ধান করছিলাম, আর আপনি ছাড়াতে সেটা সম্ভব নয়, তাই আপনাকে ডেকে পাঠিয়েছিলাম। হ্যাঁ, সে তো জানি, আমি আগে থাকতেই বুঝে গিয়েছিলাম একজন ঘটকের সঙ্গে এছাড়া আর কি বা দরকার থাকতে পারে। তাই আমি আগে থাকতেই আপনার কাছে কয়েকটি ভালো পাত্রীর সন্ধান নিয়ে এসেছি। কই দেখি। এই দেখুন, এই মেয়েটির ছবি দেখুন, এর নাম প্রীতি। এ দেখতে যেমনই সুন্দর তেমন কাজ কামেও পরিপক্ক। হ্যাঁ, দেখতে তো বেশ সুন্দরই আছে। আপনি মেয়ের বাড়ির সঙ্গে যোগাযোগ করুন, আমরা কালই মেয়ে দেখতে যাব। এই যা, কথায় কথায় তো আপনাকে চায়ের কথা জিজ্ঞাসা করতেই ভুলে গেছি। আপনি বসুন, আমি চায়ের ব্যবস্থা করছি। এই বলে মোনামি দেবী ঘটকটির জন্য চা ও সিঙ্গাড়া নিয়ে আসে ও সে বলে, এই নিন ঘটক মশাই, চা সিঙ্গাড়া খান। সিঙ্গাড়াটি খেতে খুবই সুস্বাদু। হ্যাঁ সে জানি, কিন্তু এখন এসবের কি দরকার ছিল? এমনিতেই দিন দিন বয়স বাড়ছে, আর এই সিঙ্গাড়া খাওয়া উচিত হবে না। তবে আপনি যখন এত করে বলছেন তাহলে দিন। এই বলে ঘটকটি প্লেট থেকে সিঙ্গাড়া নিতে যায়। ঠিক তখনই মোনামি দেবী বলে, হ্যাঁ ঠিকই বলেছেন, এই বয়সে আপনার সিঙ্গাড়া খাওয়া উচিত নয়। খেলে কোথায় আপনার শরীর খারাপ করবে। তার থেকে ভালো আপনি বরং শুধু চাই খান, আমি সিঙ্গাড়াগুলো খেয়ে নিচ্ছি। এরপর মোনামি দেবী সিঙ্গাড়ার প্লেটটি নিজের দিকে টেনে নেন ও সে মনের আনন্দে সিঙ্গাড়া খেতে থাকে। এদিকে তাকে একাকে খেতে দেখে ঘটকটি মুখ চুলকাতে থাকে। এ আবার কোন পেটুকের বাড়িতে এলাম রে বাবা? লোক দেখানি খাবার নিয়ে এলো, আর শেষে কিনা নিজেই খাবে বলছে। আমি একবার না বলতেই মানা করে দিল, আর শেষে যে হ্যাঁ বললাম কই সেটা তো শুনতে পেল না। ঠিক সেই সময় রোহান অফিস থেকে বাড়ি ফেরে এবং বলে, মা তুমি একাই খাচ্ছ, কাকুকে খাওয়ার জন্য বলছো না কেন? এই যে আঙ্কেল, আপনিও সিঙ্গাড়া খান না। আরে বাবা, তোর কাকা খেলে কি আমি আর দিই না? উনিই তো খেতে চাইছেন না, তাই ফেলে দেবো কেন, আমিই খাচ্ছি। হ্যাঁ সে আমি ভালোভাবেই জানি, এখন তোমার খেয়ে বাঁচলে তবে তো অন্যরা খাবে। ওনার ভাগ্য ভালো ছিল যে উনি অন্তত চাটা পেয়েছেন। এই তুই চুপ কর, তোরা তোর বাবা সব সময় বড় বড় কথা। তবে শোন, ঘটকরা তো এমনিতেই পাঁচ বাড়িতে বিভিন্ন খাবার খায়। আর হ্যাঁ, আমি তোর জন্য মেয়ে দেখেছি, কালই আমরা মেয়ে দেখতে যাব। না বাবা, আমার এই পেটুকের বাড়িতে খেয়েও লাভ নেই, এখন কোথায় কি বলে ফেলবে, তার থেকে ভালো আমি চলেই যাই। আচ্ছা ঠিক আছে মোনামি দেবী, আমি তাহলে আজ আসি, বাকি কথা কাল হবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আপনি আসুন। আমি আবার খেতে খেতে কথা বলা পছন্দ করি না। এভাবেই সেদিন ঘটকটি শুধু চা খেয়েই বাড়ি ফিরে যায়। পরের দিন মোনামি দেবী, বিলাসবাবু এবং রোহান মেয়ে দেখতে মেয়ের বাড়ি যায়। প্রীতিকে দেখতে খুবই সুন্দর হওয়ায় রোহানেরও সেদিন তাকে পছন্দ হয়ে যায় এবং কয়েকদিনের মধ্যেই দুই পরিবারের সম্মতিতেই তাদের বিয়ে হয়ে যায়। এদিকে প্রীতিও বেশি খেতে পছন্দ করত,
আর তাই তার বন্ধু বান্ধবী থেকে শুরু করে পরিবারের সকলেই তাকে পেটুক বলতো। বিয়ের পরের দিন দুপুরে তারা সকলে মিলে একই সঙ্গে খেতে বসে। টেবিলের উপর খাবার দেখে প্রীতি মনে মনে ভাবে, মা আমাকে বলে পাঠিয়েছে নতুন বাড়িতে গিয়ে কম করে খাবি। জানি না এত খাবার দেখে কতক্ষণ লোভ সামলে থাকতে পারবো। আরে প্রীতি বৌমা, তুমি খাচ্ছ না কেন? এখানে লজ্জা পাওয়ার কিছুই নেই, যা মন চাই তুমি তাই খাও। হ্যাঁ বৌমা, তুমি খাওয়া শুরু করো। তোমার শাশুড়ি মা যদি এখন খাওয়া শুরু করে তাহলে কে জানে তোমার জন্য হয়তো শেষে খাবারই বেঁচে থাকবে না। এই তুমি আবার শুরু করলে? চুপ করে খাও তো। তুমি কি নতুন বৌমার সামনেও আমাকে এভাবে বলবে? নাও বৌমা, তুমি এবার খাওয়া শুরু করো। এই বলে মোনামি দেবী নিজের খাওয়া শুরু করে। প্রীতি মোনামি দেবীকে এভাবে খেতে দেখে মনে মনে ভাবে, তার মানে আমার শাশুড়ি মাও আমার মতো পেটুক। ভালোই হলো, এখন থেকে আমার খাওয়া নেওয়ার কোনোই অসুবিধা হবে না। আমরা দুজনেই কম্পিটিশন করে খাবার খাবো। এভাবেই মনে করে প্রীতি তাড়াহুড়ো করে খাবার খেতে থাকে। তাকে এভাবে খেতে দেখে রোহান বলে, আরে এত তাড়াহুড়ো করে খাওয়ার কি আছে? এখন কি তোমার খাবার কেউ নিয়ে চলে যাবে নাকি? আরে দূর, নিয়ে যেতে যাবে কেন? দেখছো না মা কত তাড়াতাড়ি খাবার খাচ্ছে, তাই মাকে পাল্লা দেওয়ার জন্যই আমি এরকম করছি। হে ঈশ্বর, এ কি ঝামেলায় পড়লাম। এখন তো দেখছি যেমন শাশুড়ি ঠিক তেমনই তার বৌমা হয়েছে। বাড়িতে একজন কি কম ছিল যে আবার দ্বিতীয় জনকে নিয়ে এসেছি। এবারে দেখছি আমাদের সংসারেও দুর্ভিক্ষ দেখা যাবে। এই একদম চুপ। আর আমাদের শাশুড়ি বৌমার খাওয়া নিয়ে কোনো খোঁটা দিবি না। ভালোই হয়েছে, আমার বৌমা আমার মতোই হয়েছে। বৌমা, তুমি লজ্জা করো না, যতটা মন চাই খেয়ে যাও। হ্যাঁ সেই আর কি, একজন পেটুকের খাবার জোগাড় করতে হিমশিম খেতে হচ্ছিল, এখন আবার দুজন পেটুক হয়ে গিয়েছে। যত জ্বালা তো আমাদের ছেলে ও বাবার। তোমাদের আর কি, তোমাদের কি আর রোজগার করতে হয় নাকি যে তোমরা বুঝবে এই বাজারের কি অবস্থা? এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। দিন দিন শাশুড়ি মায়ের খাওয়ার কম্পিটিশন বাড়তেই থাকে। আর এদিকে বিলাসবাবু এবং রোহানের চিন্তা দিন দিন দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়। এমনই একদিন বিলাসবাবু এবং রোহান অফিসের কাজে কিছুদিনের জন্য বাইরে যায়। প্রীতি তার শাশুড়ি মাকে বলে, আচ্ছা মা, সেই তো বাড়িতে আমরা দুজন আছি, রান্না করার দরকার কি আছে? আমরা তো সব আত্মীয়দের বাড়ি যেতে পারি, তাহলে আমাদের খাওয়া দাওয়ার আর কোনোই চিন্তা থাকবে না। রোজের ভালো মন্দ খেতে পারবো, তাও আবার ফ্রিতে। হ্যাঁ, আইডিয়াটা তো মন্দ নয়। তোমারও এই নতুন বিয়ে হয়েছে, তোমারও আমার সব আত্মীয়দের বাড়ি ঘোরা হয়ে যাবে, আর আমাদের খাওয়াও। আমরা কালই কাকুলি মাসির বাড়ি যাব। এরপর মোনামি দেবী এবং প্রীতি তাদের পরিকল্পনা অনুযায়ী কাকুলি মাসির বাড়ি যায়। ও কাকুলি মাসি, কাকুলি মাসি, বাড়িতে আছো? দেখো তোমাদের বাড়িতে কাকে নিয়ে এসেছি। আরে মোনামি, কেমন আছো? আরে এটা তোমার বৌমা না? হ্যাঁ, তুমি ঠিকই ধরেছো। বিয়ের পর তো বৌমাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, তাই ভাবলাম তোমাদের বাড়ি থেকে একটু ঘুরে আসি। হ্যাঁ, খুব ভালো করেছো। আজ দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করে যাবে। এরপর কাকুলি দেবী তার বৌমা নন্দিনীকে ডেকে বলে, বৌমা, আমাদের বাড়িতে অতিথি এসেছে, আজ দুপুরে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। যাও, তুমি রান্নার ব্যবস্থা করো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি রান্নার ব্যবস্থা করছি। এরপর নন্দিনী রান্না করার উদ্দেশ্যে রান্নাঘরে চলে যায়। সারা সকাল ধরে রান্না করার পর নন্দিনী মোনামি দেবী এবং প্রীতিকে খেতে দেয়। আরে কাকুলি মাসি, দাঁড়িয়ে আছো কেন? আমাদের সঙ্গে খেতে বসে পড়ো। না না, তোমরা খেয়ে নাও, তারপর আমি আর নন্দিনী খেতে বসবো। আচ্ছা ঠিক আছে। এরপর মোনামি দেবী এবং প্রীতি খেতে শুরু করে। তাদের খাওয়া দেখে নন্দিনী কাকুলি দেবীকে বলে, শাশুড়ি মা, এদের দেখে মনে হচ্ছে কতকাল এরা না খেয়ে আছে। আজ মনে হয় আমাদের না খেয়েই থাকতে হবে। দেখে তো মনে হচ্ছে আমাদের জন্য কোনো খাবারই বাঁচবে না। তুমি ঠিকই বলেছো বৌমা, এবার তো আমার তাই মনে হচ্ছে। এ তো দেখছি যেমন পেটুক শাশুড়ি তেমন পেটুক বৌমা। এরপর মোনামি দেবী এবং প্রীতি টেবিলে রাখা সমস্ত খাবারই খেয়ে নেয় এবং তাদের খাওয়া শেষ হলে তারা বাড়ি ফিরে আসে। এভাবেই তারা কয়েকদিন সমস্ত আত্মীয়ের বাড়ি ঘুরে কাটিয়ে দেয়। এমনই একদিন আত্মীয়ের বাড়ি থেকে নিজের বাড়িতে ফেরার পথে মেলাতে টাঙানো একটি পোস্টার দেখে প্রীতি বলে, শাশুড়ি মা, এখানে খাবার কম্পিটিশন শুরু হতে চলেছে। কালুকে যে খাওয়াতে হারাতে পারবে সে 5 লক্ষ টাকা পুরস্কার পাবে। আর কিছুক্ষণের মধ্যেই কম্পিটিশন শুরু হতে চলেছে।
তাহলে তো আমাদের দুই পেটুক শাশুড়ি বৌমাকে কম্পিটিশনে নামতে হচ্ছে। চল গিয়ে নামটা লিখিয়েই আসি। এরপর প্রীতি ও মোনামি দেবী তাদের নাম লিখিয়ে দেয়। কিছুক্ষণের মধ্যেই কম্পিটিশন শুরু হয়। এর আগে যতজন কম্পিটিশনে এসেছিল সকলেই হার মেনে চলে যায়। এরপর শেষে মোনামি দেবী আসে। কি শেষে কি না এই বয়স্ক মহিলাটি আমার সঙ্গে কম্পিটিশন করবে? দেখে তো মনে হচ্ছে এক বাটিও ভাত খেতে পারবে না। এরপর কম্পিটিশন শুরু হলে কালু মোনামি দেবীর কাছে হেরে যায় এবং সবশেষে তারা 5 লক্ষ টাকা নিয়ে বাড়ি ফেরে। এরপর সেদিন বিলাসবাবু আর রোহান বাড়ি ফিরলে মোনামি দেবী তাদেরকে সব ঘটনা বলে। এ তো দেখছি পেটুক শাশুড়ি বৌমা হয়ে আমাদের কোনো ক্ষতি হয়নি, বরং আমাদের উল্টে লাভই হয়েছে। এরপর সেদিনই এই কথাটা গ্রামের সকলের কাছে ছড়িয়ে পড়ে এবং তারপর থেকে মোনামি দেবী এবং প্রীতি গ্রামের সকলের কাছেই পেটুক শাশুড়ি বৌমা নামে পরিচিত হয়ে থাকে।